স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। চলতি অর্থবছর শেষ না হতেই সব রেকর্ড ভেঙেছে রেমিটেন্স আয়। প্রায় 2 মাস বাকি থাকতেই এসেছে প্রায় $25.5 বিলিয়ন, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় 28% বেশি। সংশ্লিষ্টরা বলছেন অর্থবছর শেষে রেমিটেন্স আয় $30 বিলিয়ন স্পর্শ করতে পারে। এর আগে গেল মার্চে মাস ভিত্তিক রেমিটেন্সের নতুন রেকর্ড তৈরি হয়। চলতি অর্থবছর শেষ না হতেই সব রেকর্ড ভেঙেছে রেমিটেন্স আয়। প্রায় 2 মাস বাকি থাকতেই এসেছে প্রায় $25.5 বিলিয়ন, যা গত অর্থবছরে একই সময়ের চেয়ে প্রায় 28% বেশি। সংশ্লিষ্টরা বলছেন অর্থবছর শেষে রেমিটেন্স আয় $30 বিলিয়ন স্পর্শ করতে পারে। এর আগে গেল মার্চে মাসভিত্তিক রেমিটেন্সে নতুন রেকর্ড তৈরি হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর একের পর এক রেকর্ড গড়ছে প্রবাসী আয়। গেল মার্চে আসে $329 কোটি, যা একক মাস হিসেবে সবচেয়ে বেশি রেমিটেন্স আয়। এবার অর্থবছরের হিসাবেও নতুন উচ্চতায় পৌঁছেছে প্রবাসী আয়। 40 দিন বাকি থাকতেই ভেঙেছে সব রেকর্ড। গত রোববার পর্যন্ত রেমিট্যান্স এসেছে $2,546 কোটি, যা গত অর্থ বছরের চেয়ে প্রায় 28% বেশি। সংশ্লিষ্টরা আশা করছেন আগামী জুন শেষে রেমিট্যান্সের অঙ্ক 3,000 কোটি বা $30 বিলিয়ন স্পর্শ করতে পারে। আর এ লক্ষ্য অর্জনে সব ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রেমিটেন্স আহরণের জন্য যে সকল বিষয় বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এগুলো কাজ করছে, এজন্য আমরা সন্তুষ্ট। যে প্রবাসীরা নন ব্যাংকিং সেক্টর দিয়ে টাকা দেশে আনবে তারা এর কোনো সুফল ভোগ করতে পারবে না। কোনো জমি কিনবে, কোনো ফ্ল্যাট করবে, কোনো দোকান করবে, এই কাজগুলিতে ব্যাংকিং চ্যানেল দিয়ে আসেনি এরূপ কোনো টাকা তারা ব্যয় করতে পারবে না। এই একটা আমরা লিগেল একটা বাধা সৃষ্টি করতে চাচ্ছি যাতে প্রবাসীরা উদ্বুদ্ধ হয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা। রেমিট্যান্স প্রবাহ আরও বাড়াতে কাজ করে যাচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। সবচেয়ে বেশি প্রবাসী আয় আনা ইসলামী ব্যাংক এখন পশ্চিমা বিশ্ব থেকে প্রবাসী আয় বাড়ানোর দিকে নজর দিচ্ছে। প্রায় 155টা এজেন্ট আউট বিভিন্ন এক্সচেঞ্জ আমাদের মাধ্যমে এই রেমিটেন্সগুলো আমরা করে থাকি। আমরা নতুন মার্কেট যেটা বিশেষ করে ইউএসএ কেন্দ্রিক আমরা চিন্তা ভাবনা করছি, ইউএসএ ভিত্তিক রেমিটেন্স আরও বেশি হয় সেই হিসেবে আমরা প্রচেষ্টা অব্যাহত আছে এবং এইখানে আমরা আরও অ্যাক্টিভ ভূমিকা পালন করবো যাতে আমরা এখান থেকে ইউএসএ ভিত্তিক আরও বেশি বেশি রেমিটেন্স আসে। সচেতনতা সৃষ্টির মাধ্যমে প্রবাসীদের পাঠানো সব অর্থ বৈধ পথে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানায় কেন্দ্রীয় ব্যাংক। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে 2 ভাগ করা হয়েছে, যা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ অধ্যাদেশ জারি করেছে সরকার। সোমবার রাতে এই অধ্যাদেশ জারি করা হয়। এতে বলা হয়েছে রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায়ের পরিস্থিতি মূল্যায়ন করবে, আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসনিক পদে অ্যাডমিন ক্যাডারের পাশাপাশি কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তাদের রাখা যাবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালহে টিটু। টিটু, কি বলছেন অনশনে থাকা শিক্ষার্থীরা? এখানে আসলে ঘটনা ঘটছে, প্রথম থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেই প্রায় আজকে কিন্তু একটু কথা বলে নিই, আজকে 29তম দিন চলছে আন্দোলনের। এই আন্দোলনে কিন্তু যে শুরুর পর থেকে যদি ববি কর্তৃপক্ষ যদি তাদের সাথে আন্দোলনত শিক্ষার্থী এবং শিক্ষক যারা আছে তাদের সাথে বসার উদ্যোগ নিতে তাহলে আমাদের আন্দোলন এত দূর যেত না। এখন কিন্তু তারা ক্ষুব্ধ কার উপর? ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় যারা আছেন তারাও কিন্তু এখন পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থী এবং শিক্ষক যারা রয়েছেন তাদের সাথে কিন্তু যোগাযোগ করেনি। এখানে তারা দুটো অর্গানের উপর মারাত্মক ক্ষুব্ধ হয়েছেন। তবে আমি এই ব্যাপারে কথা বলবো, এখানে রয়েছে যে আন্দোলনের নেতৃত্ব দানকারী সুজয় শুভ, তার কাছে জিজ্ঞেস করবো আসলে পরবর্তী পদক্ষেপ তারা কি নিতে চান। আচ্ছা, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এখানে আন্দোলন করে আসছি। আপনারা জানেন যে আজকে প্রায় 1 মাস হলো আমাদের আন্দোলনের, এবং এক দফা দাবিতে আমরা গত 4 তারিখ থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। কিন্তু আমরা খুব অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি বা এই সংশ্লিষ্ট যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আসলে শিক্ষার্থীদের সঙ্গে ন্যূনতম অর্থে যোগাযোগ করার প্রয়োজনটাই বোধ করলো না। বা ধরেন এখানে আমাদের এই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক এবং কর্মকর্তারাও যুক্ত আছে। তাহলে এই সমস্ত অংশীজনের সঙ্গে ন্যূনতম অর্থে যোগাযোগ করা, তাদের আসলে চাওয়াটা কি, কেন শিক্ষার্থীরা বা শিক্ষকরা আজকে রাস্তায় আছে, কেন ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনটা চলমান আছে, এগুলোর ব্যাপারে ন্যূনতম অর্থে প্রশ্ন জিজ্ঞাসার সদিচ্ছাটুকু আমরা আসলে কর্তৃপক্ষের দিক থেকে দেখি নাই। ফলে এই বিরক্তি
পরবর্তী থেকেই শিক্ষার্থীরা মনে করেছে যে না, আমরা যথেষ্ট সময় দিয়েছি এবং আমরা আসলে এটা আর লম্বা করতে চাই না, এটা শেষ দেখে ছাড়তে হবে। এই জন্য শিক্ষার্থীরা এখন আমার অনশনে বসছে। শুনছিলেন যে আসলে তারা যে তাদের সাথে যদি প্রথম থেকেই যদি বৈঠকে বসা হতো, একবার দুবার বৈঠক করা হতো, তাহলে কিন্তু এটা আমরণ অন্বেষণ পর্যন্ত কিন্তু যেত না। কিন্তু ববি কর্তৃপক্ষ, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, এই তিনটা অর্গান, কারাও কিন্তু এই শিক্ষার্থী যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন এবং শিক্ষার্থীদের সাথে যারা শিক্ষক রয়েছেন, কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সাথে কিন্তু আদৌ করে এখন মতো যোগাযোগ করা হয়নি, যার ফলে এটা কিন্তু আরো বিস্ফোরিত হচ্ছে। সুমন। টিটু, ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ সরকারের সময় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর নেয়া 20,000 কোটি টাকার 13 প্রকল্পের নানা অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি। ঠিকাদার নিয়োগ দেয়া থেকে শুরু করে প্রকল্পগুলোর অগ্রগতি এবং অনিয়ম বা দুর্নীতির বিষয় তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার কথা জানান কমিটির সদস্যরা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মনিটরিং অনুবিভাগের অতিরিক্ত সচিবকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠনের পর কাজ শুরু করে তারা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ গঠনের পর থেকে সংস্থাটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতেন প্রকৌশলীরা, কিন্তু 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে দায়িত্ব দেওয়া শুরু হয় রাজনৈতিক দলের নেতাদের। সিডিএ চেয়ারম্যান পদে আব্দুচ সালাম, জহিরুল আলম দোভাষ এবং সবশেষ মোহাম্মদ ইউনুসকে নিয়োগ দিয়েছিল বিগত সরকার। বেশিরভাগ প্রকল্প নেওয়া হয় 2009 থেকে 2019 সাল পর্যন্ত দায়িত্বে থাকা আব্দুচ সালামের সময়ে। নগরীর উন্নয়নের নামে এই 10 বছরে নেওয়া হয় একের পর এক পরিকল্পনাহীন প্রকল্প। পাহাড় কেটে লিংক রোড তৈরি ও জলাবদ্ধতা নিরসনে অপরিকল্পিতভাবে নেওয়া মেগা প্রকল্প নিয়ে সে সময় ব্যাপক সমালোচনার মুখে পড়েন আব্দুচ সালাম। দুর্নীতি ও অনিয়মে বছর বছর পিছিয়েছে এসব প্রকল্পের কাজ। কেন্দ্র থেকে নির্দেশিত কিনা আমরাও জানি না, সেই ধরনের অনেকগুলি প্রকল্প নেওয়া হয়েছে যেগুলোর প্রয়োজনীয়তা এখানে নাই। এক কথা বলা যায় যে আসলে প্রকল্পগুলি নিশ্চয়ই কোনো ধরনের উদ্দেশ্য হাসিল করার জন্য করা হচ্ছে। নগরের বাস্তবায়নের যে প্রক্রিয়াগুলা সেগুলা তো মিসিং। আমি সেখানে গিয়ে একটা কনক্রিট করে ফেললাম, খাল দখল করলাম, এরকম তো হবে না। আওয়ামী লীগ সরকারের আমলে 38টি প্রকল্প নেয় সিডিএ। এর মধ্যে 31টি প্রকল্পের কাজ শেষ হলেও চলমান রয়েছে 7টি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির অনিয়ম তদন্তে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত হোক, তদন্তে আমাদের কোনো ইয়ে নাই। আমরা চাচ্ছি রিয়েল তদন্ত। যারা এই সমস্ত মেগা প্রজেক্টগুলো করেছে, এই যে রোডস অ্যান্ড হাইওয়েজ, এলজিডি, ওই সমস্ত ইঞ্জিনিয়ার দিয়ে তদন্তটা করতে হবে, তাহলে অ্যাকচুয়াল ঘটনাটা বের হয়ে আসবে। প্রকল্পের সবই নেওয়া হয় সাবেক চেয়ারম্যান আব্দুচ সালামের সময়ে। পরের 2 চেয়ারম্যানের মেয়াদে নতুন কোনো প্রকল্প না নেওয়া হলেও বাস্তবায়ন কাজ শেষ হয়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মেহেরপুরে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবো এই মেহেরপুর জেলায়। এখানে যে সাধারণ সমস্যাগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো, সেগুলোর মধ্যে একটি চিকিৎসা খাত, যে সেবায় মানুষ ভোগান্তিতে পড়েছেন এবং কি ভোগান্তিতে পড়ে প্রতিনিয়ত, সেসব বিষয় আসলে তুলে ধরার চেষ্টা করবো। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন এই মেহেরপুর জেলার যারা এখানকার বাসিন্দা আছেন, সদরের সেই বাসিন্দা বা স্থানীয়রা, তারা আমার সঙ্গে যুক্ত আছেন। স্বাগত আপনাদেরকে সকলকেই ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে একটু জানতে চাই আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা যতটুকু জানি যে সদর হাসপাতালকে নতুন করে একটি অবকাঠামো নির্মাণ করা হয়েছে, কিন্তু সেটা এখনও চালু হয়নি। সেটাতে আসলে বিপাকে পড়েছে কিনা সাধারণ জনগণ? মেহেরপুরের যে সদর হাসপাতাল যেটা রয়েছে, এটা একটা মানে নিজেই অসুস্থ। এখানে স্বাস্থ্যসেবা দেওয়ার কথা কি নিজেই অসুস্থ হসপিটাল নিজেই, এবং এইসব মানে অ্যাকোমোডেশনের সমস্যার কারণে এখানে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল কাগজে কলমে হয়েছে এবং সাথে সাথে একটা বিল্ডিংও তৈরি হয়েছে, কিন্তু তার সাথে যে জিনিসগুলো দরকার সেগুলো কিছুই নাই। মেন যেটা ডাক্তার এখানে নাই, বিশেষজ্ঞ ডাক্তার নেই, সাধারণ মেডিকেল অফিসারও নাই, কয়েকজন আছে। আর যে কয়েকজন আসে তার ভিতরে আবার তারা উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্যে ছুটি নিয়ে চলে যায়, তার মানে আমরা স্যাকমো দিয়ে চালাই। নিশ্চয়ই এই অবকাঠামো নির্মাণের পাশাপাশি ডাক্তারদের অসচেতনতা রয়েছে। আরেকটি বিষয় একটু আপনার নতুন কোনো, এই যে রোগীরা যে আসছেন তারা কি আসলে পর্যাপ্ত পরিমাণ পরিবেশে কি চিকিৎসা পাচ্ছেন কিনা?
এখানে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা পাচ্ছে না। এখানে আউটসোর্সিংয়ের নামে বিভিন্ন মাদক আসক্ত ছেলেপিলেদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা বিভিন্ন ল্যাব ক্লিনিকের দালাল, সারাদিন তারা ডাক্তারের কাছ থেকে ছোট ছোট টুকরা টুকরা স্লিপ নিয়ে তারা রুগীদেরকে আপনার ল্যাব ক্লিনিকে নিয়ে যাওয়াতে ব্যস্ত থাকে, কিন্তু হাসপাতালেও অনেক পরীক্ষা হয়, সেইগুলা থেকে তারা বঞ্চিত হয়। এবং যারা এই ল্যাব ক্লিনিকগুলোতে যায় তারা দূর দূরান্ত থেকে গরিব অসহায় মানুষগুলা, তারা কিন্তু এগুলো বোঝে না যে আমাকে এই ছেলেটা কোথায় নিয়ে যাচ্ছে। সে কিন্তু ঠিকই একটা ল্যাব ক্লিনিকে নিয়ে যেয়ে 1000 টাকার কাজ করায় 700 টাকা কমিশন নিয়ে চলে যাচ্ছে। দালালের দৌরত্ব বা দৌরত্ব, এবং তারা সবাই মাদক আসক্ত ম্যাক্সিমামই, এবং ম্যাক্সিমাম ল্যাব ক্লিনিকের দালালে হাসপাতাল ভরপুর। আপনার কাছে একটু জানতে চাই নতুন কোনো বিষয় আছে কিনা, যেহেতু 250 শয্যা বিশিষ্ট এবং কি রোগীর পরিমাণটা অনেক বেশি এই জায়গাটাতে, সেটা আসলে কিভাবে দেখছেন, কতটা ভোগান্তি? এখন বিষয় হচ্ছে এটা আমরা মুখে বলি যে এটা 250 শয্যা বিশিষ্ট, কিন্তু এখানে হচ্ছে রোগীর ধারণ ক্ষমতা এবং বেড আছে মাত্র 100টা। শুধুমাত্র আপনার অর্থনৈতিক সুবিধা নেওয়ার কারণে ঔষধ এবং খাবার এই দুইটাকে 250তে উন্নত করা হয়েছে। তাছাড়া হচ্ছে আমাদের হসপিটালে কিছুদিন আগেই আমাদের একটা ওষুধের টেন্ডার হয়েছে, সেখানে রসল নামের একটা ওষুধ অর্ডার আপনার হসপিটাল থেকে চাহিদা দেওয়া হয়। সেটা হচ্ছে আপনার চর্বি কমানোর ওষুধ, রক্তে কোলেস্টেরলের পরিমাণ। একটা ওষুধ আমাদের অন্যান্য ডাক্তারের সাথে আমরা কথা বলে জানতে পারি যে এই হসপিটালে এত পরিমাণ চাহিদা না থাকা সত্ত্বেও নিশ্চয়ই পরে আসা। আমি একটু জানতে চাই ছোট করে যদি বলতেন যে কি অবস্থা আছে চিকিৎসা খাতটা বা চিকিৎসা সেবার মানটা কতটুকু উন্নয়ন হয়েছে? মেহেরপুর সদর জেনারেল হাসপাতাল যেমনটি থাকার দরকার ঠিক তেমনটি নয়। এখানে অতীতে বলেছে যে চিকিৎসার ডাক্তার সংকট রয়েছে। এখানে সবথেকে যে বিষয়টা রয়েছে, নার্সদের যে বিষয়টা রয়েছে, তাদের আচরণটা অত্যন্ত রূঢ় আচরণ হয়, ভালো ব্যবহার পাওয়া যায় না। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, সবথেকে বেশি মানুষ এর মধ্যে থাকে যে এখানকার ডাক্তার যেটা ইমার্জেন্সিতে থাকে, ওনাদেরকে রোগী যদি যায়, যদি 103 ডিগ্রি জ্বর হয়, তাদেরকে সরাসরি হয় কুষ্টিয়াতে রেফার করেন, হয় রাজশাহীতে রেফার। আমি একটু জানতে চাই ছোট করে বলবেন, একেবারে সময় অল্প, সেক্ষেত্রে আর কি কি ধরনের সমস্যা আছে যদি 10 সেকেন্ডে বলবেন। সব থেকে বড় কথা হলো মেহেরপুর জেনারেল 250 বিশিষ্ট যে হসপিটালে বর্তমান কার্যক্রম নিয়ে আমরা অত্যন্ত ব্যথিত, দুঃখিত এবং মহাচিন্তিত যে এখানে আউটসোর্সিংয়ে যে রুগীগুলো হয়, যেখানে ওষুধের যে কথাটা ছিল যে তাদের দেওয়া, কিন্তু বিগত দিনে আমরা দেখতে পাচ্ছি যে এত স্বল্প পরিমাণ, অর্থাৎ প্যারাসিটামল বাদে আমাদের যে দুস্থ রোগীগুলো এখানে যায় তারা কোনো কিছুই সেই ওষুধ তারা পায় না যেটা পাওয়ার কথা। তো এই নিয়ে সৌদি আরবের পথে যুক্তরাষ্ট্র ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন ডিসির জয়েন্ট বেস অ্যান্ড্রুজ থেকে এয়ারফোর্স ওয়ান করে সৌদির উদ্দেশ্যে রওনা দেন তিনি। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ট্রাম্প। এসব দেশে সফরের সময়সূচি, সম্ভাব্য দ্বিপক্ষীয় চুক্তি ও প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সংশ্লিষ্ট দেশের নেতাদের বৈঠকের বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে রয়টার্স জানায় এই সফরে গাজা ও ইরান ইস্যুতে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি বেশ কিছু বাণিজ্য চুক্তি হতে পারে। এছাড়া সৌদি আরবের কাছে $100 বিলিয়ন বেশি মূল্যের বিভিন্ন অস্ত্র বিক্রি করতে চান ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটা ট্রাম্পের প্রথম মধ্যপ্রাচ্য সফর। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।